দর্শক সবাইকে ওয়েলকাম করছি জীবনের গল্পে। সঙ্গে রয়েছি মৌসুমী মৌ, আর আজ আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে বিদ্রোহী কবির কয়েকটা লাইন খুব যায়। যেমন তার ক্ষেত্রে আমি বলতে পারি তিনি মহাপ্রলয়ের, তিনি নটরাজ, তিনি সাইক্লোন, তিনি ধ্বংস, তিনি মহাভয়, তিনি দুর্বার, তিনি ভেঙে করেন সব চুরমার। তবে মানুষটি আসলে ভেঙে যখন চুরমার করেন তখন সেটা ভালোর জন্যই করেন, এবং এজন্য তিনি খেতাব পেয়েছেন একটি, তা হচ্ছে যে তিনি হচ্ছেন বাংলার সিংহাম। এই প্রসঙ্গে পরে যাব দর্শক। তার জন্ম হচ্ছে কিশোরগঞ্জ, এবং কিশোরগঞ্জের নদী পাড়ের ছেলে তিনি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তখন তিনি সমাজবিজ্ঞানে পড়াশোনা করেছেন, জড়িয়েছিলেন ছাত্র রাজনীতিতে, এবং তারপরে 20তম BCSE তিনি উত্তীর্ণ হয়ে এসপি হিসেবে যোগদান পুলিশে, এবং এরপর অনেক ইতিহাস দর্শক, বাকি সব ইতিহাস আপনাদের সকলের জানা। আজ তার জীবনের গল্প শুনবো এবং তার নানান বিষয় নিয়ে কথা হবে তার সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, বিপিএম বার। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি এই মুহূর্তে ভালো আছি, একটু টেনশন কাজ করছে। তবে প্রথম প্রশ্ন আপনার কাছে, আমি এরকমটা শুনেছি, গ্রামে এরকম একটা কথা প্রচলিত আছে, যাদের মাথায় সিথি হয় না তারা খুব রাগী হয়। যেমন আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোনো সিথি নেই আপনার মাথায়, চুলে। সো আপনার কি অনেক রাগ? আমি আসলে ওই রাগ আসলে আছে, আমার বাবারও রাগ ছিল, আমারও রাগ আছে, এটা সত্য। আচ্ছা। তবে আমি মাথাটা আসলে যদি আশ্রয়ও মাথাটা ওইভাবে চুলটা এইভাবে পড়ে থাকে, যার কারণে এখন আর আমার মেয়েও বলে যে আব্বু তুমি মাথাটা আশ্রাও না কেন, তোমাকে একটা চিরুনি কিনে দেবো। তো আমি বললাম যে তুমি চিরুনি কিনে দিলো তো, এবং চিরুনি একটা একদিন কিনেও দিয়েছে আমার মেয়ে। কিন্তু তারপরেও আমি আসলে মাথাটা আসলে আমার ওই আশ্রালো ওইভাবে পড়ে আসে, পরে আর আশ্রয় না। একটু হাওরের গল্পে যেতে চাই, হাওর আপনাকে এত টানে কেন? হাওর হচ্ছে আমার ঠিকানা, এবং হাওর হচ্ছে একটা নির্জন নিবৃত একটা পল্লী। এখানে আমার এনসেন্ট মেরিনা একটা আমেরিকান একটা রাইটার গল্প আছে, সেখানে বলা ছিল যে ওয়াটার এভরিওয়্যার ওয়াটার। তা আসলে আমার গ্রামটা ছিল চতুর্দিকে পানি আর পানি। এবং সে ছোটবেলার আমি যখন ওই গ্রামে আস্তে আস্তে বড় হই, তখন আমার বাড়িটা হাওরের পাড়ে আর আমার নানার বাড়িটা ছিল নদীর পাড়ে। তো এই যে পানি আর এই যে আমি যখনই যে কাজ করি, যখন আমার ছোটোবেলার হাওরের কথাটা মনে আসে, যে বিশাল জলরাশি, দিগন্ত, মাঠ, চতুর্পাশে শুধু ঢেউ আর ঢেউ, তারপরে স্রোতের শব্দ, এবং সেই ঢেউগুলি যখন 10 মাইল 20 মাইল দূর থেকে এসে যখন আমার বাড়ির মধ্যে গায়েলের মধ্যে যখন বাড়িটা দেয়, ওই বাড়িটা দেওয়ার সাথে সাথে বাড়ির যে মাটিগুলি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, এটা বলে গায়েল। আমার বাবা, চাচা, দাদা সবাই দেখা গেল ওই বাড়িটা রক্ষা করার জন্য তারা এই রাত 12টা 1টার সময় গিয়ে গায়েলের মধ্যে কোনো মতে বাঁশ দিয়ে কোনো মতে বাড়িটা রক্ষা করছে, এবং কোনো শব্দ নেই, কারেন্ট নেই, শুধু কপিবাতিও নিভে গিয়েছে সে সময়। তারপরে কপিবাতি হারিকেন পরে আসছে, ঝিরঝির পোকার ডাক, এইগুলি কথা যখন আমার মনে পড়ে না, যে আমার উত্তরসূরিরা, আমার বংশধরদের যে করুণ কষ্ট। পানি যে পানি একসময় আশীর্বাদ, সেই পানি একসময় অভিশাপ। এই পানিটা দেখে যখন আমি বড় হয়েছি, তখন আমার ওইগুলি দেখলেই আমার হাওরের কথা মনে পড়ে, এবং মাঝে মাঝে আমার হাওরে যেতে ইচ্ছে করে। এবং জানো তো আমি প্রায়ই, আমার মা তো গ্রামে থাকে একা, তখন আমার মাকে দেখা, আর একটা হলো আমার মাকে দেখা, আর দ্বিতীয়ত হলো আমার শৈশব কিশোর ছোটবেলার যে থাকা, এটা আসলে মনে করেই আমি মাঝে মাঝে গ্রামে যাই। আমি আপনার ক্ষেত্রে আপনার সহকর্মীদেরকে এরকমটা বলতে শুনেছি যে ডিবি হারুন স্যার চেয়েছে, তার হচ্ছে 9 মাসের ডেলিভারি 3 মাসে করিয়ে ফেলা সম্ভব না। ওটা আসলে ওটা হলো এটা একটা হলো যে আধ্যাত্মিক কথাবার্তা। আচ্ছা। আসলে প্রবলেমটা যে সলভ মানুষের, যে আসলে একটা হলো আন্তরিকতার সহিত। আমি আমার চাকরির জীবনে যেখানে চাকরিটা করেছি, প্রফেশনালিজম, যে মানুষের কষ্ট দুঃখ, আমি বললাম না যে হাওরে আমি দুঃখ কষ্ট ব্যথা বেদনা, তারপরে যে সেখানে বিভিন্নভাবে তো আমি দেখেছি মানুষের যে কষ্টটা, যে একটা মানুষ আমার কাছে আসলেন, সে তার রেমেডিটা এখনই দরকার। কিন্তু এখন আমি যদি ওই যে আমলাতান্ত্রিক জটিলতার মতো আসেন, লিখে যান, ওসি সাহেবের কাছে যান, ওসি সাহেব নেই, তারপরে ওসি সাহেব আসবেন বিকালে, আরেক রকম পাঠান, এই যে একটা তথাকথিত যে ধারা, এই ধারার সাথে আমারও ভালো লাগে না। যে আমি বলছি এই মেয়েটা আমার কাছে বা এই ছেলেটা আমার কাছে আসলো,
সে আমাকে এসে বলল যে আমার বাড়িটা সন্ত্রাসীরা দখল করে নিয়ে যাচ্ছে, আপনি আমাকে একটু বাঁচান, কান্নাকাটি করছে। এখন আমার কাজটা, এখন তাকে আমি ওসি কাজ যান, আপনি আবার ওসি কাছে যেতে লাগবে 1 ঘন্টা, ওসিরে পাইতে লাগবে 2 ঘন্টা, ওইদিকে বাড়িতে ভেঙে চলে শেষ হয়ে গেল। আমি ওই গতানুগতিক ধারণা গিয়ে আমি যেটা চেষ্টা করি, আমার অভিযোগদের বলি, ঠিক আছে উনি আসছেন, তুমি এখনই আগে যাও, ঘটনাস্থলে যাও, ঘটনাস্থলে গিয়ে দেখো ঘটনা অ্যাকচুয়ালি কী। তখন ওই যে রেমিডিটা তাৎক্ষণিক, এতে যে ভিকটিম সেও খুশি হয়। আমার অফিসাররা যখন আসা বলে, স্যার তো ঘটনা তো না গেলে সর্বনাশ হয়ে যেত স্যার, আমরা তো কয়েকজনকে ধরে নিয়ে আসছি স্যার, এই ঘটনা ঘটাচ্ছিল, তখন আমার কাছেও ভাল লাগে যে তাৎক্ষণিক তার প্রবলেমটা সলভ করা। এখন আমি তাকে যদি আইনগত প্রক্রিয়াও ঘোরাতে পারি, ঠিক আছে আপনি কোর্টে যান, আপনি থানায় যান, মামলা করেন, মামলা করে আমার কাছে আসেন, আসলে আমি তদন্ত দিব, তদন্ত করবে। এই যে গতানুগতিক, যদিও আমরা সব ক্ষেত্রে এটা করি না, যেটা আমাদের কাছে মনে হয় যে এটা অত্যন্ত মানবেতর, এটা এখনই করা দরকার, এখনই ফোর্স যাওয়া দরকার, সেক্ষেত্রে আমি এই কাজটা করার চেষ্টা করি, যাতে এতে মানুষ ম্যাক্সিমাম লোকই উপকার হয়তো পেয়ে যায়, যার কারণে মানুষ হয়তো কথাটা বলে যে উনি দ্রুত রেমিডি দেওয়ার চেষ্টা করে। পদবি নিয়েও আমার কিছু বলার আছে, মানে এক এক সময় আমরা এক এক নাম শুনেছি, যে ডিসি হারুন, তারপরে হচ্ছে এসপি হারুন বা এডিসি হারুন, মানে এই নামগুলো এরকম বারবার শুধু পরিবর্তিত হয়, কিন্তু পুরো পদবি আপনার কখনো দরকার হয় না। দুইটা কারণে আসলে, একটা হলো একটা পদবি আমি চেঞ্জ হলে তো পদবি আসবেই। আমি যখন এডিসি ছিলাম তখন এডিসি বলতো, আরেকটা আমি যখন এসপি ছিলাম তখন এসপি হারুন বলতো, আমি যখন আবার মানে ডিসি ছিলাম তো ডিসি হারুন বলতো। বিষয়টা হচ্ছে এক হলো পদবি যখন চেঞ্জ হয় পদবিটা বলে, দ্বিতীয়ত হলো এই পদবিটার যে অনেকেই তো এডিসি আছে, অনেকেই তো এসপি আছে, এটা আপনি যে প্রশ্নটা করলেন, অনেকেই এসপি আছে, অনেকেই এডিসি আছে, অনেকে তাদের নামটা বলে না, আপনার নামটা বলে কেন? এবং সর্বশেষ আপনি যে প্রশ্নটা করেছেন এখন, যেটা মনে এই যে আমি যে বললাম যে এখন কোনো পদবি আপনার নাই, ডিবি হারুন। এখন আসলে এটার উত্তরটা হলো যে মানে এটা মানে মানুষের মানে ভালোবাসা। এখন আমি কেন ভালোবাসা, যে ওই যে আমি যে কথাটা বললাম যে আমি যে জায়গায় চাকরি করেছি, মানুষ জানি কেন মানে থানায় না যেয়ে কোনো প্রবলেমে পড়লে, তার আমি যখন এসপি ছিলাম মানে নারায়ণগঞ্জে, বা মানে এসপি গাজীপুরে ছিলাম, বা ডিসি তেজগাঁ ছিলাম, বা ডিসি লালবাগ ছিলাম, তখন দেখা গেলো যে মানুষ কোনো প্রবলেমে পড়লে, কোনো মহিলাই হোক আর পুরুষই হোক, তার সরাসরি আমার কাছে চলে আসতো। তা আমি করতাম কি, এটা শুনে আবার বলতাম যে আপনি থানায় যান না কেন? স্যার আপনার কথা বলছে, মানে আমাকে যেহেতু আমি সামাজিক সোশ্যালাইজেশনের মধ্যে আমি সবার সাথে কথা বলতাম, মিশতাম, তাই মানুষ আমাকে পাওয়া খুব সহজ হতো, যার কারণে তারা বলে দিত যে হারুন সাহেবকে যাও, ওই হারুন সাহেবকে, ডিসি হারুন সাহেবকে যাও, বা কোনো সময় হারুন সাহেবকে বলতো, মানে আর না পদবিও অনেক সময় বলতো না, তাই মানুষ আসতো। তা আমি চেষ্টা করতাম, তার কথাটা শুনতাম, তাকে প্রবলেমটা সলভ করার জন্য উৎসবকে বলে দিতাম, যার কারণে মানে আমাকে এলাকার মানুষ, যারা একটা ডিভিশনে চাকরি করেছি, জেলার চাকরি করেছি, এলাকার প্রতিটি মানুষ আমাকে চিনত, কারণ আমি দেখা গেলো কমিউনিটি সমাবেশ করতাম, আলেম ওলামা সমাবেশ করতাম। আমি আলেমদের ফেসবুকে দেখছিলাম, হ্যাঁ, আমি আলেমদের সমাবেশে যেতাম, আমি দেখা গেলো সেখানে এলাকায় কমিউনিটি সমাবেশ হতো, সেখানে আমি যেতাম, আয়োজন করতাম। তারপরে আমি দেখা গেলো কোনো কালচারাল প্রোগ্রাম হতো, সেখানে আমাকে তারা ডাকতো, আমি যেতাম। এই কারণে যে মাল্টি ডাইমেনশনের বিষয়টা, বিভিন্ন জায়গাগুলোতে আমি যেতাম, যাওয়ার কারণে মানুষের সাথে আমার যে কমিউনিকেশনটাও বাড়তো, যার কারণে ওই এলাকার মানুষগুলি কোনো প্রবলেমে পড়লে তারা সরাসরি আমার নামটা বলতো, যার কারণে আমার নামটা মানে আমার পদের চেয়ে নামটা বেশি পরিচিত হয়ে গেছে, যার কারণে মানে ধরেন এসপি হারুন। কিন্তু আমি যখন ডিবিতে আসলাম, ডিবিতে আসার পরে আমার আর পদবি বলে না, এখন কেউ বলে ডিবি হারুন, কেউ বলে ডিবি প্রধান হারুন, আর এমন একটা অবস্থা মনে করে আমি সারা বাংলাদেশের প্রধান, এরকম একটা মানুষ করে, কিন্তু আসলে তা না। বিষয়টা হচ্ছে যে এটা হলো একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি তো একদিন এই পদেও থাকবো না, এডিশনাল কমিশনার তাও থাকতে পারি। আমি একসময় এডিসি ছিলাম, এসপি হয়েছি, ডিসি হয়েছি, জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি, আমি আবার এখন এডিশনাল কমিশনার ডিবি হলাম। তা আমার তো আসলে পদবি চেঞ্জ হয়, কিন্তু আমি এটা আল্লাহরই একটা অশেষ রহমত যে আমি ব্যক্তি হারুন, আমার নামটা মানুষ জানে, এবং মানুষ জানে, এবং তারা জানে যে আপনি যে কথাটা একটু আগে বললেন যে আপনার কাছে আসলে তারা কাজটা হোক বা না হোক, তারা একটা আশ্বাস পায়, সে আশ্বাস থেকে তারা একটা ভরসা পায়, তারা একটা নির্ভরতার জায়গা পায়। এটাই আমি মনে করি এটাই আমার জীবনের পরম পাওয়া। যদি এমন হয় যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডেকে বলেন যে একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে
দেয়া হবে, তাহলে আপনি কোন মন্ত্রণালয় বেছে নেবেন? আমি এত বড় আশা কখনো করি না। আমি আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যাকে আমি ভালোবাসি, আর সে কারণে আমি ছাত্র জীবনেও ওনাকে ভালোবেসে, ওনার জাতির জনককে ভালোবেসে আমি কিন্তু আমি একটু আগে যেটা বললাম এই দলটা করেছি। এখন যেহেতু আমি চাকরি করি, এখন আমি প্রফেশনাল। আমি এখন কোনো এখন আমি যেহেতু চাকরি করি, চাকরি করাকালীন সময়ে তো কোনো দলকে সাপোর্ট করা যায় না, কারণ আমি সকল দলের কাছে আমি একজন সরকারি কর্মকর্তা হিসাবে আমি আমার দায়িত্বটা আমি পালন করি। এবং আমার দায়িত্বটাই হচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যে কথাটা প্রায় তার বক্তব্য দেখবেন বলছে যে তোমরা হলো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তোমাদের বেতন হয়, তোমরা যেহেতু তোমার ট্যাক্সের টাকায় তোমার বেতন হয়, তোমার কাজটা হচ্ছে মানুষের জন্য কাজ করা, মানুষের সেবা করা। আমি মনে করি এটা যথার্থই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথাটা প্রায়ই বলে। আমি মনে করি ওইটাকে ভিত্তি করে আমি আমার সেবাটা করতে চাই। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে যে এই দেশের প্রয়োজনে আমাকে যদি পুলিশের কোনো কাজে লাগায়, আমি তো পুলিশের কাজটা করছি এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে কাউকে কোনো কাজে লাগাবে, সেটা তো করতেই পারে। এক্স্যাক্টলি, একদমই তাই। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি আবার। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জীবনের গল্পে। সঙ্গে রয়েছি মৌসুমী মৌ, আমার সঙ্গে আছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, পিপিএম বার। ফিরে এলাম বিরতি থেকে। এবারে খুব ব্যক্তিগত জীবনের গল্পে যেতে চাই। এই যে যারা আসলে নদী পাড়ের মানুষ, এদের মধ্যে জীবন বোধ খুব প্রখর থাকে, এরা প্রেমে পড়তে ভালোবাসে, একই সাথে প্রেম করতেও ভালোবাসে। যদি আমি ডিবি হারুনের একদম গোপন বিষয় জানতে চাই যে তিনি জীবনে আসলে প্রেম করেছেন কতগুলো, তাহলে তিনি কি উত্তর দেবেন? কতগুলো? আমি এই প্রশ্ন করতে ভয় পাচ্ছিলাম, একবারে একদমই প্রশ্নটা করে ফেলেছি। এটা আমি তো, আপনি যে বললেন যে আমি তো হাউর পরের মানুষ, হ্যাঁ, সংগ্রামী মানুষ। অবশ্যই আমি সংগ্রাম দেখেছি প্রতিটি পদে পদে। ওই যে একটু আগে বললাম না, একদিকে পান্ডে ছিল আশীর্বাদ, আবার ওই পান্ডে ছিল অভিশাপ। কথা সত্য। এই যে সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে দিয়ে আমি বেড়ে উঠেছি। এই সংগ্রামের মধ্য দিয়ে আমি হাওড় থেকে ঢাকা এসেছি। আসলে আমি বললাম না, আমি এখানে ঢাকা এসে আমি যখন রাজনীতি করতাম, হলে থাকতাম, আসলে আমার জীবনের যে স্বপ্নই ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। ঢাকা হলে থাকতাম, হল থেকে প্রথম সকালবেলা আসতাম। আর এখানে আমার সাবসিডিয়ারি ক্লাস ছিল, আমার সোশ্যোলজির বাদেও সাবসিডিয়ারি ক্লাস থাকতো, আমি বিভিন্ন ক্লাস যেতাম। এই যে একটা সকলের সাথে একটা পরিচয় হওয়া, এই যে একটা সবার সাথে কথা বলা, এই যে একটা আমার অভ্যাস। আমি তখন, আর আমার সোশ্যোলজিতে আমার যে ডিপার্টমেন্টে, সেখানে অর্ধেক ছিল মেয়ে। যদি আমরা যা ছেলে ছিলাম এর চেয়ে বেশি ছিল মেয়ে। এবং তাহলে এত মেয়ে থাকার কারণে, সবার সাথে আড্ডা মারার কারণে, এখন কাউকে স্পেসিফিকলি গ্রহণ যদি করা হয়, তাহলে সমস্ত মেয়েরা তো একটু জেলাস। যদি দেখে যে সে কোনো একটা মেয়ের সাথে স্পেশালি একা ঘুরছে, তাহলে আর কোনো মেয়ে আমার সাথে কথা বলবে না। আমি হলাম যে একটা সামাজিকতা মেনটেন করে চলি, সবার সাথে গল্প করি, আড্ডা মারি। এই কারণে স্পেসিফিক কারোর সাথে জড়িয়ে যাওয়ার আমি আসলে সময় পাই নাই। আর পাশাপাশি আপনি যেটা বলতেছেন যে লেখাপড়া, কারণ আমার তো আবার একটা রাজনীতির পাশাপাশি আমার তো আবার ফার্স্ট করতে হবে। আমার অনার্স ফাইনাল বা মাস্টার্স এগুলি ফার্স্ট করতে হবে। যার কারণে বিশ্ববিদ্যালয় যারা ছাত্র রাজনীতিতে করতো, তারা দেখা যেত যে 4 বছরের কোর্স তারা 7 বছরে বিশ্ববিদ্যালয়ে হলে থাকার জন্য 7 বছরও থেকেছে, 8 বছর থেকেছে। আমার মধ্যে এটা ছিল না। আমার মধ্যে ছিল আমি সঠিক সময়ে যেন আমি পরীক্ষাটা পাস, কারণ আমার আবার মিছিলটা করে এসে লাইব্রেরিতে ঢুকে আমি বইপত্রগুলি অনেক সময় আমার জামার পিছন দিয়ে নিয়ে যেতাম, অর্থাৎ মিছিল করে লাইব্রেরিতে বা পাবলিক লাইব্রেরি চলে যেতাম, গিয়ে সেখানে একটু লেখাপড়া করতাম। একদিকে আমার লেখাপড়াটা সঠিক সময়ে শেষ করা, এবং আমি ভালো একটা চাকরিতে যাওয়ার একটা আমার ইচ্ছা ছিল। আমি ছাত্র রাজনীতি করেছি, আমার ভালো লেগেছে, আমি দলটাকে সাপোর্ট করি, আমি পদে ছিলাম। কিন্তু
মানে এখানে তো সবাই তো নেতা হয় না, সবাই তো আর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি বা সেন্ট্রাল প্রেসিডেন্ট হয় না। তা আমি মনে করি এরম নেতা না হলে তো আর মিডিয়াম সাইজ বা ছোটো নেতা হয়ে তো আসলে মানে ওখানে কিছু করা যাবে না। তো যার কারণে আমার এলাকার আমার একজন নেতা ছিল, মানে এখন মানে মহামান্য রাষ্ট্রপতিও হয়েছেন এখন, আব্দুল হামিদ সাহেব। ওনাকে দেখেও আসলে আমরা মানে রাজনীতি, যদিও অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজন রাজনীতি, আমি না, যেহেতু উনি আমার এলাকার এমপি ছিলেন, ওনাকে দেখে আসলে আমরা রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা মানে তার গল্প শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম ছোটোবেলা থেকে। এক্স্যাক্টলি। তবে আমি দর্শকদেরকে একটু বলতে চাই, মানে বুঝতে হবে ডিবি প্রধান তো, তার মাথার মধ্যে তো আসলে অনেক 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 বুদ্ধি জ্ঞান এবং একই সাথে খুব বিচক্ষণ মানুষ। খুব টেকনিক্যালি আমার প্রশ্নটার উত্তরটাকে আসলে তিনি পাশ কাটিয়ে গেছেন, ঘুরিয়ে গেছেন। আমি মেনে নিলাম যে কোনো প্রেম করেনি, কিন্তু আমি ভাবির সাথে কিভাবে প্রথম পরিচয় এটা একটু জানতে চাই। আপনার বিয়ে ভাঙার গল্প আমরা শুনেছি, আজকেও শুনবো আবারও। না, আমার ওয়াইফ তো আসলে সে আমার মানে চাচাতো বোন। হ্যাঁ, আমরা পাশাপাশি বাড়ি, যদিও তো পাশাপাশি বাড়ি হলেও মানে আমার মতো যে সংগ্রামী জীবন তাদের মধ্যে নাই, কারণ তারা বড় হয়েছে। আমার শ্বশুর তো চাকরি করতেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে, যার কারণে উনি চাকরি করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তো সে কারণে মানে আমার শাশুড়ি বা ওনার ছেলে মেয়েরা তার সাথেই থাকতো। যেহেতু চাচাতো বোন, আগে থেকে তো পরিচয়টা ছিল, পরিচিত একদম ছোটবেলা থেকে ছিল। আপনাদের বয়সের পার্থক্য মানে বয়সের পার্থক্য 4-5 বছর তো হবে। আচ্ছা, 5 বছরের কম হবে না, তা তো হবেই। কিন্তু মানে পরিচয় তো মানে অনেক মানে ছোট, যেহেতু চাচাতো বোন যিনি তো আগে থেকে, বাট মানে তারা তো চাকরি করতো শহরে। আমার সাথে আমাদের সাথে খুব কম দেখা হতো। কিন্তু একটু ভালো লাগা কি ছিল তার প্রতি? ভালো লাগা বলতে আমাকে যখন বলেছেন যে এখানেই বিয়ে করতে হবে, আমার মা যখন বললেন যে আরও অনেক জায়গা থেকে প্রস্তাব আসছিল, তখন আমার মা বললেন যে না এখানেই তোমার, আমি আর না করি নাই। সেটা এখানেই বিয়ে হয়েছে, এখানেই বিয়ে হওয়ার কথা হয়েছে, এরকম বিয়ে করার কথা হয়েছে। বিয়ে ভাঙার গল্পটা কি হলো? বিয়ে হয়েছে, তো পরবর্তী এটা হলো বিয়ের কথাবার্তা, চাকরি হলো, বিয়ের কথাবার্তা চলছে। আমি যখন আবার সারদা পুলিশ আমার সূর্যসেন হল থেকে যখন আমি আমার বিসিএসএ হলো, তখন তো আমাদের আমরা হল থেকেই চলে গেলাম সরাসরি সারদা চলে গেলাম। পুলিশ একাডেমি সারদা যারা যায়, এটা টোটাল 24 ঘন্টায় একটা রুটিন করা, এবং আপনাকে এত কঠোর পরিশ্রম। আমি কিন্তু ট্রেনিং একদম মানে মানে কোনোদিন আমি একদিনও ট্রেনিং বাধা দিই নাই, লেট করিনি, কোনো পিএল হয় নাই, সিএল হয় নাই, কোনো ছুটি নেই নাই। ট্রেনিংয়ের 3-4 দিন আগে আমাকে আমার হবু ওয়াইফ টেলিফোন করলো যে ট্রেনিং শেষ কোন দিন। আমি 16 তারিখ। তখন কি মানে কথাবার্তা হতো দুজনে? না, কথাবার্তা হতো যে তখন থেকে সারদায় মানে মাঝামাঝি সময় আমাদের আংটি পরানো হয়ে গেছে। ও আচ্ছা। তখন মানে নিয়ম কথা হলো যে যেদিন আমার ট্রেনিংটা শেষ হবে এর একদিন পরে আমাদের বিয়েটা হবে। সেখানে ডাকডোল পিটিয়ে গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই মিলে আমরা আনুষ্ঠানিক। আমাকে রিং দিচ্ছে, আমি বললাম যে না, ওই মানে আর কার্ডটা একদিন পরে কর। তো 16 তারিখ আমার পাস আউট, 17 তারিখ মাঝে গেল, 18 তারিখ বিয়ের অনুষ্ঠান। আচ্ছা, এটা কোন সালের? এটা 2002 সালের 16ই জুন আমার পাস আউট। আচ্ছা, ওকে। আর 18ই জুন বিয়ে। 18ই জুন বিয়ে। আর আমার হলো 18 তারিখ মানে 14 তারিখ আমার ট্রেনিং শেষ। আচ্ছা, ওকে। তো 15 তারিখ কোনো ট্রেনিং হয় না, কারণ একদিন রেস্ট, পরের দিন পাস আউট। আচ্ছা, সবাই চলে আসবে, যার 7 দিন গ্যাপ থাকবে, তারপরে পোস্টিংয়ে চলে যাবে। আমি তো ওইভাবে মানে সব ঠিক। হঠাৎ করে দেখলাম জটলা, সেখানে বললো যে আমার পাস আউট হবে না। কেন? আমি বললাম যে আমার সমস্যা কি? কয়টা তো উপর থেকে নির্দেশ আসছে। তা আমি পরে মন খারাপ করে তো চলে গেলাম রুমে, খাওয়া দাওয়া করলাম, রুমে চলে গেলাম। এরপর তো সবাই চলে গেল, আমরা কয়েকজন বন্দী হয়ে গেলাম। কতদিনের জন্য সেটা? বন্দী হয়ে আমাকে নিয়ে মাঠে দৌড়ায়, আমার এনে সকালবেলা ক্লাস করায়, মানে নানান ধরনের অত্যাচার। তার মানে বিয়েটা আর হলো না? এই তো সবাই চলে গেল, 18 তারিখ গেল, 19 তারিখ গেল, 20 তারিখ গেল, তো চলছে। আমরা বললাম স্যার আমাদের একটা ডিসিশন দেন, আমরা কি করব? না, কোনো নেই। 2রা জুলাই মানে আমি এই ক্লাসে আমার এক শিক্ষক ক্লাস করাচ্ছে, আমার স্ট্রিটে ধরায় বললো যে আপনার চাকরি নাই। কেন? এটা আমি উত্তর তো সে দিতে পারতেছে না, চাকরি নাই। তাই আমি বললাম, চল, আমার চোখেতে পানি আসলো। তাই আমি মনে করলাম যে এটি আমার নিয়তি, এটি আমার ভাগ্য, মানে হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল। তা আমি আর এটা তো পেপারে চলে আসছে আমার চাকরি নাই।
তখন তো আমার মানে ফ্যামিলি আত্মীয় জেনে গেছে, আমি আর কাউকে রিং দিই না। কারণ রিং দেয় না কেন, যে তারা কী রিং দেয়, তাদের কী বলবো। তার মানে বিয়েও ভেঙে গেল, আমি আর কারোর সাথে কথাও নাই, গন্তব্যহীন উদ্দেশ্যে, মানে কোথায় যাবো তো আমি জানি না। ঢাকা বা আবার ওইখান থেকে বানেশ্বর থেকে বাসে উঠে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমি ঢাকা চলে আসলাম। তারপরে একদিন আমার মনে হলো যে কিছু করতে হবে, তো এইভাবে চাকরি নাই। পরে ওই 32 নম্বরের অপোজিটে লেকের ওই পারে একটা বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি তখন বিরোধী দলীয় নেতা, ওনার অফিস, উনি অফিসে আছে। তার তখনকার ওনার এপিএস ছিল আলাউদ্দিন আসি, বর্তমান এমপি। ওনাকে বললো আসো অফিসে আসো। গেলাম, ওনার সাথে কথা বললাম, কি করব, চাকরি নাই বাকরি নাই। পরে কয় যে আমি কই বিয়ে শাদিও তো ভেঙে গেল, বিয়ে শাদিও হলো না। কথা হলো তোমাকে বিরোধী নেতা এখনকার প্রধানমন্ত্রী ওনার কাছে নিয়ে গেল। তো উনি বললো যে কি করবা, অসুবিধা নেই, আমরা যদি ভবিষ্যতে আসি দেখব, এখন আপাতত কিছু করো। কি করব? তখন দুইটা কাজ করে দিল, বললো। একটা উনি বলে দিল যে আব্দুর রব চৌধুরীকে বলে দাও ওদের মামলাটা রুজু করে দে। আর তখনকার আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিল আব্দুল জলিল সাহেব, মারা গেছেন, ওনারে বলে দাও ওদেরকে একটু কাজে লাগাইতে। আমার সাথে আবার আরেকজন গেছে। মামলা তো না, মানে আমার যে চাকরিচ্যুত করলো এটার এগেইনস্টে একটা মামলা করার জন্য। আমি পরে ওই আব্দুল নুরির গেলাম, গিয়ে এখানে একটা ট্রাইব্যুনালে একটা মামলা করলাম যে আমাকে অন্যায়ভাবে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আর জলিল সাহেব বললো যে চাকরি নেই, অসুবিধা কি, তুমি মার্কেন্টাইল ব্যাংকে ঘুরো, খাও, আর যা পাইতে বেতন এর চেয়ে দ্বিগুণ দিবনে, অসুবিধা নেই, তুমি থাকো। এই কথা শোনার পরে একটু মানে আশ্বস্ত হলাম যে না, বেঁচে থাকার একটা অবলম্বন হলো। তখন আমার ফ্যামিলি গ্রাম থেকে তারা আসলো, আর আমার এক দাদা ছিল মুরব্বী, উনি মারা গেছেন, আব্দুল গফুর ভুইয়া দাদা, চাচাতো দাদা, উনিও আসলেন। আইসা পড়ে ওই যে 18 জন যে বিয়ে হওয়ার কথা ছিল, মানে যার সাথে, তার সাথে আবার বিয়ে হলো। আমার বিয়ে হলো, এটা 22 জুলাই। আচ্ছা, বিয়ে হলো। আমি আবার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমার লাইফ, একদিকে আমি ব্যাংকে চাকরি করি, একদিকে আমি ব্যাংকে চাকরি করার সুবাদে আইপিও শেয়ার ব্যবসা, মানে লটারি আবেদন করি, লটারি লাগে, লটারির মতো। আমার বউ এগুলি ফিল আপ করে, আর আমি এগুলি জমা দিই। আর ব্যাংকেও চাকরি করি, শেয়ার ব্যবসা করি। আর ওই আব্দুল গনির যে মামলা করলাম, এই মামলার আগে উকিলকে টাকা দিয়ে মামলাটা করেন। কত সাল পর্যন্ত? এটা একদম 6 সাল, 2006। আচ্ছা, 6 সালে এসে আর একটা কাহিনী আছে। 6 সালে এসে হঠাৎ করে একদিন আমি থাকি হলো আগারগা, সেখানে হঠাৎ করে একটা চিঠি আসলো। ওই মামলার? না, চিঠি না, ওই মামলা না, আমার ওয়াইফের কাছে একটা চিঠি আসলো। চিঠি হলো লটারি। আমার ওয়াইফ একটা তখন বিএনপি সরকারি লটারি পেয়ে গেল, যে আমি তো লটারি পাইছি। এটা মানে আরেকটু আগে হবে, 5 বা 6। আমি বললাম লটারি পাইছি, লটারি কি? লটারি তো আমেরিকা যাওয়ার লটারি। আমি কই তুমি আমেরিকা যাওয়ার লটারি পাইছো, ভালো হয়েছে। যে আমাদেরকে এম্বাসি ডাকছে, 15 দিন পরে তোমারও যেতে হবে। তাই আমি বললাম তুমি যাও। পরে ও গেল, তে ওকে ভিসা দিল যে তুমি 6 মাসের মধ্যে তোমাকে আমেরিকা যেতে হবে, টাইম দিল। এর মধ্যে আবার ও প্রেগনেন্ট হয়ে গেল, আমার ওয়াইফ হয়ে গেল সেখানে। তাই আমি বললাম যে একটা কাজ করো, এখন গেলে তো আবার ফিরে আসতে হবে। তো সে আমাকে বলল যে আমি ঠিক আছে কী করবো। আমি বললাম যে 6 মাসের আগে 15 দিন আগে যাবে, অর্থাৎ তোমার প্রেগনেন্টের বয়স হয়ে যাবে 7 মাস, তুমি বাচ্চার ওখানে নিয়ে নিবা। খুব গুড ডিসিশন। পরে এইদিকে আবার বাদ সাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, যে না, আমার প্রথম মেয়ের সন্তান হবে বাংলাদেশে, আমরা তাকে হেদমত করবো, এখানে কোনো খবর নাই, কেউ নাই, তুমিও যাবা না, সে একা কেমনে থাকবে, কেমনে। পরে আমি আবার আমাকে লেখাপড়া করা হতো ওই যে হাই স্কুলে, নজরুল স্যার। তা নজরুল স্যারকে বললাম, স্যার একটা ঘটনা, আপনি কি মাস 2 কি সময় দিতে পারবেন কিনা? কি? আমি কই যে আমার তো মানে বাচ্চাটা ওখানে নিতে চাই, এখন একটু মানে কোনো অসুবিধা না, কি বলো, তোমার বাচ্চা হবে এখানে, আমি সব করবো, তুমি পাঠাই দাও। পরে এটা আবার আমি আমার শ্বশুরকে বললাম যে না অসুবিধা নেই, আমার স্যার আছে, এবং স্যারের ওয়াইফ আবার রেখা আপা আমার খুব আদর করতো আগে থেকেই। তখন আমি বললাম স্যারের ওয়াইফ, স্যার আমার আগে থেকে অনেক আদর করতো, ওখানে পাঠিয়ে দেয়। তারপরে যাই গেল আমার প্রথম মেয়ে সেখানে, মানে তাসনিম
বিনতে হারুন, তার জন্ম হলো। জন্ম হওয়ার 21 দিনের মাথায়, একদম 21 দিনের মাথায় আবার বাচ্চা নিয়ে ব্যাক করলো। এদিক দিয়ে হলো লটারি পেলাম, লটারি বেশি চলে গেল। আবার ওরা আস্তে আস্তে দেখে আমি আবার আমার ওই যে মামলা করেছিলাম, মামলা রায় পেয়ে গেছি। তো এটি হলো নিয়তি, যে হোয়াট ইজ লটেড ক্যান নট বি বটেড, যে ভাগ্যের যে নির্মম পরিহাস, এটা ভাগ্য কেউ হন্ডাইতে পারে না। যে আমার ওয়াইফ চলে গেল আর আমার এদিকদার চাকরি হয়ে গেল। আমি করলাম কি, ওই যে আমার আবার দেখেন, আমি যখন চাকরিতে চলে গেলাম, তখন জয়েন করলাম, তখন আমার ওই শেয়ার ব্যবসা, ব্যাংক সব ভুলে আমি আবার পুলিশে যোগদান করে আমি চলে গেলাম সারদা। আবার ওই সারদা গেলাম কেন, ওই যে 5 বছর আমি তো কোনো বেতন পাই নাই। তখন কোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে এভাবে যে তাকে মানে অল এরিয়ার স্যালারি এবং আদার বেনিফিট সব দিতে হবে। মানে আমাকে চাকরিচ্যুত করার পর থেকে আজ পর্যন্ত আমার বেসমেন্টটা যা পাইছে, যত অ্যালাউন্স পাইছে, সব আমাকে দিতে হবে। 7 লক্ষ টাকা আমাকে দিল একবারে। আমি এদিকে আমার ওয়াইফ, আর 7 লক্ষ টাকা নিয়ে আমি আমার বাবাকে দিয়ে দিলাম। আর আমি গ্রামে আমার ঢাকা শহরে আসলাম। এসে আমি আবার নতুন করে আবার জীবন শুরু করলাম, আবার পুলিশিং জীবন শুরু করলাম। ওই যে মানুষগুলি এক সময় আমার সাথে কথা বলতো না, আমাকে তাকাতো না, আমার সাথে করতো না, এরা দেখলাম আবার আমার সাথে আসলে হলো। আর এইছে আমি মনে করলাম যে এইটি মানুষের মানে যে ওই যে তেলালা মাথায় সবাই তেল দেয়, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে তেলে এবং আপনাকে আমি একটা কথা বলি, ওই যে বিয়েটা 22 তারিখে বিয়েটা হলো, 22 জুলাই আমার ফ্যামিলির লোকজন যে আসলো, তখন আমার শ্বশুর আমাকে বললো যে তুমি কারে কারে দাওয়াত দিবা, দাও। তা আমি চিন্তা করলাম যে বিয়ে যখন হলো না, এখন আমি কাউকে দাওয়াত দিব, কারণ বিয়েটা হওয়ার কথা ছিল 1000 মানুষকে নিয়ে গ্রামে ডাক দিলে, সেটা হলো না। তাই আমাকে তুমি কারে কারে বলো। তা আমি চিন্তা করলাম যে কারে বলো। পর চিন্তা করে বের করলাম যে কয়টা চাকরি গেছে আমার সাথে, এ কয়টা, আর NSI থেকে চাকরি গেছে 1-2 জনের। NSI থেকে যে প্রলয় কুমার যশোরের এসপি, আর তার ওয়াইফ ছিল বিপ্লবী, মারা গেছে কদিন আগে। আর পুলিশ থেকে অনেকেরই দাওয়াত দিছি, মানে চাকরিচ্যুত, মানে অন্যরা। এর মধ্যে 3-4 জন আসছে। এদের আসলো বিয়ে, ওই বাসায় বিয়ে। একজন পুলিশ যে চাকরি গেছে বরকতুল্লাহ, সে একটা আমার বউয়ের জন্য টাঙ্গাইলের কালো একটা শাড়ি নিয়ে আসছে। আমি খুব খুশি হয়েছি, এই দুঃসময়েও একটা মানুষ যে মানে একটা শাড়ি নিয়ে আসছে। আমি এখন আমার মনে আছে শাড়ির রঙটা কালো রঙের একটা শাড়ি। এগুলো আসলে ভোলার না, কারণ এই স্মৃতিগুলো মানুষের মনে গেঁথে থাকে। এবং আমি এইদিকে আমার ওয়াইফ বাচ্চাটাও নিয়ে আসলো। তারপরে আমার এই বিয়ে মানে আবার নতুন করে আমার আবার অনুষ্ঠান করলেন। ওই অনুষ্ঠান তো না, এটা জাস্ট কয়েকজন মানুষকে খাওয়ানো। এর মধ্যে আমার চাকরিতে কয়েকজন আসলো, আর বাকি কিছু আত্মীয়স্বজন খেয়ে গেল। আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নিয়ে, এবার গল্প হবে আরও। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের। সঙ্গে রয়েছি মৌসুমী। আমার সঙ্গে আছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, BPM বার PPM বার। স্যার, ফিরে এলাম ব্রেক থেকে। একটা বিষয় নিয়ে একটু জানতে চাই। ছোটোবেলায় অনেক কিছু করে, যেহেতু হাওড়ের মানুষ, হাওড়ে বেড়ে ওঠে। কখন এমন হয়েছে যে ধান বিক্রি করে সেই টাকা নিয়ে গোপনে বন্ধুদেরকে নিয়ে সিনেমা দেখতে গেছেন, বা বল কিনেছেন, বা ক্রিকেট খেলার ব্যাট কিনেছেন? না, এটা আসলে ওই আমাদের এলাকা তো একটা ফসল, মানে 12 মাসে এক ফসল। হ্যাঁ, এটা বৈশাখ মাসে মানে হতো, মানে তখন এই মানে আমাদের এখানে রসগোল্লা বানানো হতো না। রসগোল্লাটা আসতে হলো ভৈরব বাজিতপুর থেকে। আচ্ছা, তখন তখনই এখানে যেহেতু রসগোল্লা বানানো হাওড়, তো কে রসগোল্লা নিয়ে যাবে? তখন বৈশাখ মাস হলে ওইখানের যে মানে হিন্দু দাদারা ওই মানে গুরু হিলুচ্ছিয়া এন থেকে মিষ্টি মেয়ে যেত। তখন আমরা ধান দিয়ে ওই মিষ্টি ধান দিতাম, আর উনি মিষ্টি দিত। আমাদের এখানে তখন ছিল বাটার সিস্টেম ছিল, মানে যাই দিবে ধান দিয়া বা চাউল দিয়া আবার দিত। তখন আমাদের এখানে বান্নি হইতো। বান্নি কি স্যার? বান্নি হলো মেলা। মেলাকে বলে বান্নি। মানে এটা হলো প্রতি বছর চৈত্র মাসের শেষ বৃহস্পতিবারে
ওই আমাদের মানে ইউনিয়নের একটা গ্রাম গাগরা, সেখানে একটা মেলা। তখন আম্মা আমাকে টাকা দেয় না, মেলায় যাব, টাকা দেয় না। পরে চিন্তা করলাম যে মেলার আগেই চিন্তা করলাম যে করতে হবে, ধান বিক্রি করতে হবে, চুরি করে ধান বিক্রি করতে হবে। তা আমি পাতির মধ্যে ধান নিয়ে, ছোটো তো পাতির মধ্যে ধান নিয়ে যখন আমি দৌড়ে যাচ্ছি, আরেকবার গেছি ওদের ধান গেছে পড়ে। ধান পড়ে যাওয়ার পরে এখন আমি ওই যে টাকা, মানে এটা ধান দিয়ে আবার টাকাও আনা যায়, মানে দেয়। এখন ধান গেছে পড়ে, এখন তো সবাইকে ধান ফেলে দিছে, সবাই দৌড়ে আসছে, আম্মা দৌড়ে আসছে, আমার তুই ধান দিলে মানে ধরা পড়ে গেলাম। তাই চিন্তা করলাম যে পরে আর টাকা, কিছু টাকা দিল, দিয়া পরে ওই গ্রামে ওই মানে এমন টাকাই দিল আমারে, সেখানে আসল মিষ্টি আর পাওয়া যায় না। তখন আটার দিয়ে একটা মিষ্টি বানাতো, আটা, একটা তো রসগোল্লা বানাতো ধরেন মানে দুধ দিয়ে দিয়ে, আর একটা মিষ্টি বানাতো এই আটা দিয়ে। এটা তেমন মিষ্টি না, ওইটা খেয়ে পরে চলে আসলাম। আমি এবার যে প্রশ্নগুলো করবো খুব মানে শর্টকাট উত্তর দিতে হবে। সেটা হচ্ছে যে ভাবি কখনো ভুল করে আপনাকে ভাইয়া ডেকেছে যেহেতু আপনার কাজিন? আসলে ও কোনো ভুল করে নাই, ও কোনো ভুল করে, তবে সে একটা কাজ করে, সে হলে আমাকে ছোটবেলা যে আপনি করে ডাকতেন, সে এখন আপনি করে। আপনি কি তুই বলেন না? আমি তুমি বলি, সে আমাকে আপনি করে। তবে একটা জায়গায় ভুল, আমার ভুল হয়েছে। কি সেটা? সে ভুল হয়েছে যে আমার শ্বশুর তো আমি আগে পুতু ডাকতাম। পুতু হলো আমাদের গ্রাম অঞ্চলে চাচাকে পুতু ডাকে। আচ্ছা, পুতু। তা আমি বিয়ে করার পরেও তা আমি তো বাবা ডাকবো, হ্যাঁ, তে বাবা ডাকবো, তখন আমি পুতু ডাকতাম। তখন আমার শাশুড়ি আমার আম্মাকে বলতো, তার বড় মেয়ে, সবার বড় মেয়ে বিয়ে করাইছে, তাকে সে বাবা ডাকবে, আব্বা ডাকবে, সে আব্বা না ডাকে পুতু ডাকে মাঝে মাঝে। তা আবার মাঝে মাঝে আবার এটাও বলতো যে আমি মা ডাকি, মা কেন, আম্মা ডাকতে হবে। এটা না, শাশুড়িকে এটা অন্য জায়গায় বলতো, আমার বলতো না, যে মা ডাকে। মা মানে কি, এটা তো মানে আম্মা ডাকে, তাই না? আম্মা ডাকলে তো একটা পরিপূর্ণতা আসে। তো ওই যে মা ডাকতাম, এইখানে আমার কিছু আমার ভুল হতো, বাট আমার ওয়াইফের কোনো ভুল হতো না। আপনাকে নিয়ে অনেক গুজব রয়েছে, বিভিন্ন গুজব রটে, এটা আসলে কতটুকু? আমার সম্পর্কে তো অনেক গুজবই রটানো হয়, এটা আসলে এটা এখনো অব্যাহত আছে। তো গুজব একটা হলো ক্যারেক্টার, আমি প্রায় বলি, এটা আমার জীবনে, এটা আমি মানুষের জীবনে হয়, আমার জীবনে হচ্ছে, আমি এতে বিচলিত না। কারণ কেন বিচলিত আমি না, যে আমি মনে করি সত্যকে মিথ্যা দিয়ে দেখানো যাবে না, সত্য তার নিজস্ব এতে ফিরে আসবে, মানে পরিস্ফুটিত হবে। আমি মনে করি যে এই যে আমার বিরুদ্ধে শত শত অভিযোগ যারা দিয়েছে, দূর থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, যে গুজবগুলি ছড়িয়েছে, আসলে গুজব দিয়ে তো মানে মানুষকে সাময়িক হয়তো বিশ্বাস করানো যায়, ইন দ্য লং রান মানুষ মনে করে, যেমন আমি একদিন বলল যে হারুন সিঙ্গাপুরে আটক, আমি তখন এলাকায় ফুটবল খেলছিলাম। তা এখন আমি গ্রামে শহরে আসলাম, ঢাকা আসলাম, সিঙ্গাপুরে মানুষ প্রশ্ন করতেছে, তুমি কি, কোথায়, কি তোমার কি, তুমি কই? আমি তো ঢাকা। আচ্ছা, আমি আবার সেটা যখন গেলাম সিঙ্গাপুরে গিয়ে আবার ট্যাক্স দিলাম যে আমি এখন সিঙ্গাপুরে মানে হাসপাতালে আছি আমার ওয়াইফকে নিয়ে। আবার আমি হঠাৎ করে একদিন গুজব দেখি যে আমি দুবাইয়ের যে সবচেয়ে দামি যে হোটেলটা, যে এটার নাম হলো বুর্জ খলিফা, এটা কিনে ফেলছি। আমি বললাম যে আমি আবার এগুলি নিয়ে আবার আমি খুব এনজয় করি। আচ্ছা, কারণ এনজয় করি কেন, যে এই যে হঠাৎ করে একদিন আমি গাজীপুরের এসপি হঠাৎ করে 18 সালে একটা নিউজ দিল, আমি আমার ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে FBI রাতে আটক 1563 টাকা নিয়ে। তা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে FBI রাতে আটক, যারা ডলারে এটা দিবে, আর এটা নিয়ে আর কোনো পুলিশ কর্মকর্তা আটক হলে তো সেখানে বড় করে ফলাপ্রচার হবে, নিউ ইয়র্কের নাগরিকরা জানবে, কেউ জানে না এটা লন্ডনে একটা পত্রিকা প্রকাশ করছে। তখন আমি মানুষ বলে তাই নাকি? তা আমি তো বাংলাদেশে, তো সবাই আমার আম্মু আমার জিজ্ঞাসা করছে তুমি কোথায়, গ্রাম থেকে ইংলিশে। আমি তো ঢাকা। কয় মানুষ তো কি বলতেছে? আমি মানুষের কথা মানবো, তুমি শুনো না। এইরকমভাবে কিন্তু গুজব আছে সমাজে,
থাকবে। ঠিক তাই স্যার, আমি শেষ করব, তবে শেষ প্রশ্ন হচ্ছে ডিবি হারুনের 3টি ভালো দিক 3টি মন্দ দিক নিজেকেই বলতে হবে। না, আমার আসলে খারাপ দিক একটু বললাম না, আমার প্রচণ্ড রাগ, হ্যাঁ এক, তাই না? আর দ্বিতীয় হচ্ছে যে আমি মানে সহজ সরলভাবে অনেক কথা বলে ফেলি, যেটা মানুষ ওটাকে নেগেটিভলি অ্যাপ্রোচ করে। হ্যাঁ। আর তৃতীয়ত হলো ওই যে আমাকে মানে আমি হয়তো মানে না, আমি হয়তো আমার কাজগুলি আমি করি, বাট আমি আমার কাজগুলি করছি, বাট জেলাসি হয়ে অনেকে আমার পুলিশের মধ্যে কিছু লোক ভিন্নভাবে এটাকে উপস্থাপন করে। আর ভালো দিকের কথা বললে কি বলবেন? 3টি ভালো দিক। শৈশব, আমার যে কেশর যে এলাকা থেকে কেটেছে, হাওর থেকে, হাওরকে আমি ভুলতে পারি না, হাওরকে আমি এখনো বলতে পারি না। মা বাবা দাদা বা আমার নানা নানু যারা আমাকে এত স্বপ্ন দেখেছেন, লালন করেছেন, আমাকে ভালোবেসেছেন, তাদের ভালোবাসার মানে আমি চিন্তা করি আমি ওরা যদি এখন বেঁচে থাকতো, আমার দাদা, আমার নানা, আমার নানু, এরা খুব খুশি হতো। এরা এখন নেই, কিন্তু আমি ফিল করি। আরেকটা হলো যে আমি সবসময় যেহেতু আমি একদম মানে হাওরের নিবৃত্ত পল্লীর একটা মানুষ, এখন এই জন্য আমি সাধারণ মানুষের দেখেছি, মানে কষ্টটা দেখেছি, যন্ত্রণা দেখেছি, আবেগ দেখেছি, অনুভূতি দেখেছি। আমি মনে করি যে আমার কাছে যে লোকটা আসছে, অত কষ্ট করে আসছে, তার সাথে খারাপ ব্যবহারটা করা যাবে না। এই ভালোবাসা, আমি মানুষকে ভালোবাসি, আবার নিজের মনে করে কাজটা করে যাওয়ার চেষ্টা করি। একদম, এটা সবচেয়ে বড় গুণ। স্যার অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং এই সিংহামের সমস্ত মানে কার্যকলাপ অব্যাহত থাকুক, এবং মানুষের পাশে থাকুন সবসময়, সেই প্রত্যাশা। দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলুন। না, আসলে মানে আমি যে জবটাতে আসি, এই জবটা থেকে আসলে মানুষকে সেবা দেওয়ার অনেক কিছু আছে। এবং আপনি যে কথাটা বলেছেন, আমাকে যে যেটাই বলুক, যে গুজবই ছড়াক, মানুষ জেলাসি হয়ে যাই বলুক, আমি মনে করি যে আমি যেহেতু মানে কাজ করি, আমি ব্যাড ইন্টেনশনে কোনো কাজ করি না, এবং আমিও মনে করি আমি নীতি নৈতিকতার মধ্য দিয়ে আমি মনে করি মানুষের সেবাটা দিতে পারলে আমি মনে করি মানুষ একসময় মনে রাখবে। এবং আমি মনে করি আমি যতদিন এই চাকরিতে থাকব, ততদিন আমার কাজটাই হচ্ছে মানুষকে সেবার ব্রত নিয়ে জনগণের সাথে মানে সুস্পষ্ট আমার হৃদয় সম্পর্ক রেখে মানে আমার কাজটা করে যাওয়া। একদমই ঠিক তাই স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমি বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্যই চোখ রাখুন বিজয় টিভিতে।